প্রতিদিন এরকম ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল ফলো করুন আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। সেদিন ছিল ছুটির দিন। রাসেল বিবাদী বাগের ফুটপাত ধরে হাঁটছিল। ছুটির দিনে এ জায়গাটায় কর্মব্যস্ততা থাকে না, গাড়ি ঘোড়া লোকজনের খুব বেশি যাতায়াত নেই। শুধু রাসেলের মতো গুটি কয়েক লোক হেঁটে যাচ্ছে ফুটপাত ধরে। অশ্বত্থ গাছটার কাছাকাছি যেতেই গাছের নিচ থেকে একজন লোক এগিয়ে এলো, পরনে লুঙ্গি আর নোংরা হাফ শার্ট। লোকটা রাসেলের দিকেই এগিয়ে এলো, লাল ছোপ ধরা দাঁতগুলো বের করে নিঃশব্দে হেসে পকেট থেকে একটা কলম বার করল। হাতের তালুতে সেটা রেখে রাসেলের সামনে দাঁড়িয়ে চুপি চুপি বলল, ভেরি গুড পেন স্যার, আসল পার্কার 51। এক ঝলক কলমটার দিকে তাকিয়েই রাসেল বুঝল জিনিসটা নেহাত মন্দ নয়, কিন্তু লোকটার হাতে এমন একটা কলম নেহাতই বেমানান। লোকটি বলল, খুব সস্তার স্যার, 10 টাকা। লোকটার ভঙ্গি দেখে মনে হলো ও কলমটা বিক্রি করতে চাইছে। এবার কলমটা হাতে নিয়ে দেখল রাসেল। রাসেল বলল, না, খারাপ না, পুরনো আমলের এক্সপেন্সিভ কলম। এখন এসব কলম ইজিলি পাওয়া যায় না। ফুটপাথের এদিকটায় বিশেষ আলো নেই, তবু সন্ধ্যের ওই অল্প আলোতেই একটা আলো চকচক করে উঠছে গাঢ় নীল কলমটার গা থেকে। লোকটি বলল, কলমটা নেবেন বাবু, একদম সস্তা, খুব কাজের কলম। রাসেল বলল, ঠিক আছে দিন, বলেই রাসেল কলমটা কিনে ফেলল। সস্তায় এমন একটা কলম পেয়ে রাসেল খুব খুশি হয়ে গেল। রাসেল রাতে খাওয়া সেরে ভাবল, আজ একটা নিউ স্টোরি এই কলম দিয়ে লেখা শুরু করব। সেই মতো কলমটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিল কালি ভরে। লেখার টেবিলে বসে রাইটিং প্যাডটা টেনে নিতেই চোখে পড়ল কলমটার নিবে একটা লাল কালি লেগে আছে। রাসেল, লাল কালি, সেটা কি করে পসিবল? এইমাত্র কলমটা ভালো করে ফ্রেশ করে নীল কালি ভরেছি, তাহলে লাল কালি কি করে এলো? এর আগেও তো লাল কালি ভরা ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে। ব্যাপারটাকে আর গুরুত্ব না দিয়ে লাল কালিটা মুছে কলমটা আঙুলের ফাঁকে ধরতেই আবার সেই লাল কালিটা ফিরে এলো। রাসেল কিছুক্ষণ অবাক হয়ে কলমটার দিকে তাকিয়ে আছে, তারপর মনকে শক্ত করে নেয়। আমি যেটা লাল কালি ভাবছি সেটা আসলে লাল রং, তাই জল দিয়ে ধুয়েও মোছা যাচ্ছে না। বাট নিবের ডগায় আঙুল টাচ করতেই রংটা মুছে গেল, অথচ আঙুলে দাগ উঠল না। তারপর আবার কলমটা তুলে রাসেল দেখল কলমের ডগায় লাল কালিটা আবার ফিরে এসেছে। এটা কি কোনো ম্যাজিক? এসব কি হচ্ছে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এদিকে নতুন গল্পের প্লট রাসেলের মগজের মধ্যে হুল ফোটাতে শুরু করেছে, তাই কলম দিয়ে লিখতে শুরু করল রাইটিং প্যাডের ওপর। কিন্তু কলম নিজে নিজেই লেখা শুরু করেছে। এসব দেখে রাসেল খুব ভয় পেয়ে গেল। এসব কি লিখছি আমি? রাইটিং প্যাডের ওপর যে হাতের অক্ষর ফুটে উঠেছে তা আমার হাতের লেখা নয়, তাহলে কার হাতের লেখা? আঁকাবাঁকা লাল অক্ষরে লেখা দুটি লাইন। এ হাতের লেখা আমার সম্পূর্ণ অজানা। কি করে আসলো এই লেখা আমার রাইটিং প্যাডের পেজে? লাল কালিতেই বা লেখাটা আসলো কি করে? কিছুক্ষণ পর রাসেল মনকে শক্ত করে সেই পেজটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিল। তারপর পরের পেজে আবার নতুন করে লেখা শুরু করল। কিন্তু আবার সেই এক ব্যাপার, এবার রাসেল ভয়ের দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই লাল অক্ষরের দিকে। ব্যাপারটা ভৌতিক নয় তো? এটা ভাবতেই রাসেলের বুকের ভেতরটা ভয়ে শিরশির করে উঠল। সে রাতে রাসেল আর কিছু লিখল না, কলমটা ড্রয়ারে রেখে চুপচাপ নিজের বিছানায় শুয়ে পড়ল। সেই রাতটা স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু পরের দিন সকালে কলমটা নিয়ে আবার লিখতে বসল রাসেল। কিন্তু ওর মনটা ভয়ে আনচান করছে, কিন্তু কোনো আনন্যাচুরাল ব্যাপারই তো ঘটল না। তখন মনে মনে গত রাতের কথা ভেবে একচোট হেসে নিল রাসেল। তারপর বলল, নিশ্চয়ই গতকাল রাতে শরীরটা ভালো ছিল না, তাই হয়তো ভুল দেখেছি। কলমটা আসলে ঠিকই আছে। কিন্তু সেদিন রাতে রাসেল ওই কলমটা নিয়ে আবার লিখতে বসল। অভিজ্ঞতা আগের রাতের মতোই হলো।
কাগজে কলম দিয়ে লিখতেই কলম নিজের ইচ্ছেতেই লিখে চলল সেই অজানা হাতের অক্ষরে লাল কালিতে লেখা শব্দগুলো। এবার রাসেল ভয়ে লাফিয়ে উঠে কলমটাকে ড্রয়ারের মধ্যে ছুঁড়ে দিয়ে ড্রয়ার বন্ধ করে দিল। তারপর তাড়াতাড়ি নিজের রুম থেকে বেরিয়ে গেল। এ লেখা কিছুতেই আমার হতে পারে না, তাছাড়া আমার পক্ষে এসব লেখার কোনো অর্থই হয় না। এসব কি হচ্ছে আমার সাথে? যখন থেকে কলমটা এনেছি কিছু না কিছু অদ্ভুত জিনিস ঘটছে আমার সাথে। সে রাতটা মোটেই ভালো কাটল না রাসেলের। ভয়ের নানা ছবি মনের আনাচে আনাচে ঘোরাফেরা করতে লাগলো। কিছুতেই দু চোখের পাতা এক করতে পারল না রাসেল। পরদিন রাতেও একই ঘটনা। ভয়ে ভয়ে কলমটা নিয়ে লিখতে বসতেই একই লেখা ফুটে উঠল কাগজের উপর। সাথে সাথে আতকে উঠে কলমটা ফেলে সরে আসলো টেবিলের সামনে থেকে। তারপর আতঙ্কে কেটে গেল সে রাতটাও রাসেলের। পরের দিন সকালে রাসেলের ফ্রেন্ড পুরব এলো। ও রাসেলের বেস্ট ফ্রেন্ড। রাসেলকে কিছু বলতে হলো না, তার আগেই পুরব রাসেলের মুখ চোখের অবস্থা দেখে বলল, পুরব, রাসেল, তোর কি হয়েছে বলতো? রাতে কি ঘুম হচ্ছে না? শরীরের কি অবস্থা করেছিস? রাসেল পুরবকে ঘটনাটা খুলে বলতেই ও তো প্রথমে হেসে উড়িয়ে দিল। পুরব, আজ গুবি ভূতের গল্প লেখা। এবার ছাড় দেখি, বুঝতে পেরেছি। ভূতের গল্প এবার তো নিজের ঘাড়ে চেপেছে। কি লিখছিস নিজেই বুঝতে পারছিস না। রাসেল, বিলিভ মি পুরব, ওই লেখা আমার কিছুতেই হতে পারে না। আর সবথেকে আশ্চর্য হল নীল কালি ভরা কলমের নিব থেকে লাল অক্ষরে লেখা বের হয় কিভাবে। পুরব এবার কিছুক্ষণ রাসেলের মুখের দিকে চুপচাপ তাকিয়ে থাকে। তারপর বলে, পুরব, কলমটা নিয়ে আয়, আমি নিজে পরখ করে দেখি। রাসেল, সেটা তো হবে না ভাই। দিনের বেলা ওই কলমের লেখা দিব্যি স্বাভাবিক। পুরব হেসে বলল, ভুলেই গিয়েছিলাম, ভূত প্রেতাত্মার ভয় তো সন্ধ্যার আগে হয় না। তুই বরং আজকের মতো কলমটা আমায় দে, এটা নিয়ে আজ রাতে রিসার্চ করে কাল সকালে তোকে রিপোর্ট দেব। রাসেল, ঠিক আছে বলে রাসেল কলমটা নিয়ে এসে পুরবের হাতে দিয়ে দিল। তারপর পুরব কলমটা নিয়ে চলে গেল। কিন্তু পুরব ফিরে এলো পরের দিন নয়, তারও পরের দিন সকালে। তখন ওর মুখ চোখের ভাব বদলে গেছে, মুখে বিভ্রান্তির ছায়া। সত্যি আশ্চর্য ব্যাপার রাসেল, তুই যা বলেছিলে সেই একই অভিজ্ঞতা আমার ক্ষেত্রেও ঘটেছে। কোনো অতৃপ্ত আত্মা কলমে ভর করে করুণ আর্তনাদ জানিয়ে চলেছে কলমের অধিকারীর কাছে। রাসেল, কিন্তু এটা কি করে সম্ভব? এরকমটাও হতে পারে? পুরব, হ্যাঁ তাই হয়েছে রাসেল। সুদাম ঘোষ স্ট্রিট সম্পর্কেও খোঁজ নিয়েছি। রাস্তাটা খিদিরপুরে যে ইটের পাজার কথা লেখা থাকছে সেটাও হয়তো চিনতে পারবো। আমাদের কলেজ লাইফের এক সহপাঠীর ওখানে চুন সুরকির দোকান আছে শুনেছিলাম, তুইও হয়তো তাকে চিনতে পারবি। কলমটা নিয়ে একবার সেখানে গেলে কেমন হয়? পুরব, আমিও তাই ভাবছিলাম, তবে সেখানে যাওয়ার টাইমটা সন্ধ্যার পর হওয়াই উচিত। কথাটা শুনেই রাসেলের গাটা ভয়ে ছমছম করে উঠল। তবে জায়গাটা এখন থেকেই রাসেলকে টানছে। সুজয়কে দেখেই চিনতে পারল। একই কলেজে রাসেল, পুরব আর সুজয় পড়েছে। সুজয় আর সুভাষ দুই ভাই। সুদাম ঘোষ স্ট্রিটের মজুমদার ব্রিক্সে সকাল বিকাল দুই ভাই পালা করে বসে। রাসেলরা যখন সেখানে পৌঁছালো তখন দিনের আলো কমে এসেছে। সুজয় দোকানে বসেছিল, ওদের দেখেই চিনতে পারল। তারপর আদর করে বিছানায় বসতে দিল। এ কথা সে কথার পর ওর বাবার কথা জিজ্ঞেস করল রাসেল। সুজয়ের বাবাকে সবাই চিনত। ওর বাবা তৌহান মজুমদার, খুব শান্ত স্বভাবের মানুষ ছিল। বাবার কথায় সুজয় হঠাৎ মন খারাপ করল। তারপর বলল, বছর 2 আগে ওদের ফ্যামিলিতে বাবাকে নিয়ে এক বিপদ ঘটে গেছে। রাসেলদের কৌতূহলের জবাবে সুজয় বলল, ওর বাবা প্রতিদিন ওই দোকানের গদিতে বসত। তারপর রাতে দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরত। কিন্তু 2 বছর আগে এক রাতে 50,000 টাকা নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যান। রাসেল, সে কি? এখনও কি ওনার কোনো খবর পাওয়া যায়নি? না, তবে বাবার কাছ থেকে লুট করা 50,000 টাকা পুলিশ পরে উদ্ধার করেছে, দোকানের এক কর্মচারী বশির শেখের কাছ থেকে।
সম্ভবত সে রাতে বাবাকে খুন করে টাকাটা লুট করে। আগে থেকেই ওই লোকটার চালচলন ভালো ছিল না, কিন্তু বাবাই ওকে ছাড়তে চায়নি। কিন্তু তাকে জেরা করে পুলিশ তোর বাবার খোঁজ তার কাছে পেল না। সুজয়, চালাক শয়তান বশির। লাশটা যে সে কোথায় গুম করে ফেলেছিল পুলিশ অনেক চেষ্টা করেও খুঁজে পেল না। আর সে কারণে দোকানের টাকা চুরির অপরাধে তার শাস্তি হলেও খুনের চার্জে তাকে অভিযুক্ত করা পসিবল হয়নি বলেই সুজয় চুপ করল। এসব শুনে সকলের মনটা খারাপ হয়ে গেল। আরও দুঃখ হলো সুজয়ের বাবার মতো এমন একজন ভালো লোককে খুন করেও খুনি প্রমাণের অভাবে শাস্তি পেল না বলে। সুজয়কে কিভাবে সান্ত্বনা দেবে কেউ বুঝতে পারল না। পুরব হঠাৎ বলল, সুজয়, তোদের দোকানের আশেপাশে কি কোনো বকুল গাছ আছে? ইয়েস, ওই তো পেছন দিকে হাটের কাছেই। রাসেল, এ রাস্তায় কি আর কোনো ইট সুরকির দোকান আছে? ব্যাপার কি বলতো, এতদিন পর দেখা হওয়ার পর শুধু এসব কথা বলেই চলেছিস, কি মতলব তোদের? রাসেল কলমটা বের করল পকেট থেকে। তারপর দেখল কলমটার উজ্জ্বলতা আরও বেড়ে গেছে। চকচক করছে গাঢ় নীল কলমটা। রাসেল কলমটা দেখিয়ে বলল, ভালো করে দেখ তো, এই কলমটা আগে কখনো দেখেছিস কিনা? অবাক হয়ে কলমটা হাতে নেয় সুজয়। কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে কলমের দিকে। সুজয়, ঠিক যেন এরকমই একটা কলম, সুন্দর গাঢ় নীল রঙের কলম, আমার বাবা ইউজ করত। কলমটা ছিল বাবার খুব ফেভারিট, কখনো কাজ ছাড়া করত না। বাবা যেদিন নিখোঁজ হয় সেদিনও বাবার পকেটে কলমটা ছিল। বাবার সাথে পেনটাও সেদিন থেকে হারিয়ে গেছে। বলতে বলতে একবার ঢোক গিলল সুজয়। তারপর বলল, অবশ্য সেই কলমের খাপটাও ছিল সুন্দর চকচকে সোনালি রঙের। রাসেল কলমের খাপ খুলে সেটা সুজয়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা দিয়ে কয়েকটা লাইন লেখ দেখি। তখনই রাসেল খেয়াল করল কলমের ডগায় গত কয়েক সন্ধ্যার মতো আজও উঠছে লাল বিন্দু, যা দিনের আলোয় কখনো দেখা যায় না। হঠাৎ ওই কার্তিকের সন্ধ্যায় কোথা থেকে একটা হিমেল বাতাসের ঝাপটা জানালা খুলে রুমে ঢুকে পড়ে, কাঁপিয়ে দিয়ে গেল সবাইকে। আর তখনই খোলা জানালায় নজর পড়ল ইটের পাজাটার ওপারে একটা ঝাঁকড়া বকুল গাছ। সুজয় ততক্ষণে কলম দিয়ে লিখে চলেছে। লিখতে লিখতেই সে বকুল গাছের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, হাই গড, এটা কি? সবাই দৌড়ে বকুল গাছের কাছে চলে আসলো আর মাটি খুঁড়তে লাগলো। বার কয়েক শাবলের ঘা পড়তেই মাটির নিচে সারি সারি ইটের অস্তিত্ব টের পাওয়া গেল। কেউ যেন সাজিয়ে রেখেছে যত্ন করে। ইট সরাতেই আবার মাটি। এ মাটি অনেক নরম। এবার শাবলের ডগায় কি যেন টাচ করল। রাসেল টর্চ ফেলে আতকে উঠল। খটখটে একটা সাদা কঙ্কালের হাত বেরিয়ে এলো মাটির ভেতর থেকে। আবার দ্রুত শাবল চলল। ফাইনালি পুরো কঙ্কালটাই তুলে আনা হলো ওপরে। এ কার কঙ্কাল? কেই বা কবর দিল? তবে কি সত্যিই এখানে কাউকে মেরে পুঁতে রাখা হয়েছে? পুরব হঠাৎ চেঁচিয়ে উঠল, কবরের ভেতর আরেকটা কি রয়েছে দেখতো। রাসেল টর্চ ফেলল, তারপর তুলে আনলো জিনিসটা। একটা কলমের খাপ, ধাতব গড়ন, মাটির তলায় পড়ে উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে। তবু ভালো করে ঘষে খানিকটা পরিষ্কার করল রাসেল। আর তখনই বোঝা গেল কলমের খাপের ওপর ইংলিশে মনোগ্রাম করা টি মজুমদারের। রাসেল, আর কোনো সন্দেহ নেই, এ কঙ্কাল সুজয়ের বাবা তৌহান মজুমদারের। পুরো ছবিটা এবার ফুটল চোখের সামনে। 2 বছর আগে রাতের বেলা সেই খুনিরা তৌহানকে খুন করে এখানে কবর দিয়ে 50,000 টাকা লুটে নিয়ে গিয়েছিল। সেই সাথে নিয়ে গিয়েছিল তার দামি নীল কলমটা। সম্ভবত খাপটা ফেলে গিয়েছিল তাড়াহুড়োয়, অথবা নামটা এনগ্রেভ করা আছে দেখে ধরা পড়বার ভয়। কিন্তু এমনটা কি করে সম্ভব হলো? কোন অশরীরী শক্তির বলে মৃত তৌহান মজুমদারের প্রিয় নীল কলমটা এভাবে রহস্যের সমাধান করল? এর উত্তর বোধ করি কোনো দিনও জানা যাবে না। সর্বশেষ নিউজ, গত 2 বছর আগে তৌহান মজুমদারকে হত্যার অপরাধে মহামান্য আদালত আসামি বশির শেখকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।
আর সেই আদালতের বিচারক হল মৃত তৌহান মজুমদারের আত্মা।